দেশের সর্বোচ্চ আদালতের কোনো বিচারপতি যখন তরুণ প্রজন্মের একাংশকে আরশোলা বা পরজীবী বলে কটাক্ষ করেন, তখন স্বাভাবিকভাবেই একটা ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু সেই অপমানটাকেই হাতিয়ার করে আরশোলা নামেই যদি আস্ত একটা রাজনৈতিক দল খুলে ফেলা হয়, তখন বিষয়টা আর নিছক ক্ষোভ থাকে না। হ্যাঁ, একদমই তাই। মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার। ঠিক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ঠিক এমনই এক অদ্ভুত ঘটনা, মানে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি উত্থান নিয়ে আলোচনা করব। আমাদের লক্ষ্য হলো এটা বোঝা যে এই আরশোলা পার্টি কি শুধুই তরুণদের মিম আর মজা, নাকি বেকারত্ব ও হতাশার এক নতুন রাজনৈতিক ভাষা। আসলে এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে হতাশা, আর সেটাকে প্রকাশ করার একটা অভিনব ধরন। মানে সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি একটি শুনানিতে মন্তব্য করেছিলেন যে বেকার যুবকদের একাংশ সাংবাদিকতা ও অ্যাক্টিভিজমের দিকে ঝুঁকছে। হ্যাঁ, আর তাদের আচরণ অনেকটা ওই আরশোলা বা পরজীবীর মতো। ঠিক, যদিও পরে স্পষ্ট করা হয় যে মন্তব্যটি ঢালাওভাবে সব যুবকের জন্য নয়, মানে এটা শুধুমাত্র ভুয়ো ডিগ্রিধারীদের উদ্দেশ্যেই বলা হয়েছিল। আচ্ছা, কিন্তু ততক্ষণে তো তরুণদের মধ্যে এই শব্দগুলো একটা অন্য মাত্রা পেয়ে গেছে, তাই না? একদমই। আর ঠিক সেই সুযোগটাই নেওয়া হলো। বস্টন ইউনিভার্সিটির ছাত্র অভিজিৎ দীপকের হাত ধরে জন্ম নিল সিজেপি। মানে এই উত্থানটা অনেকটা জুডোর মতো। জুডোতে এমন প্রতিপক্ষের ওজনকে ব্যবহার করেই তাকে মাটিতে ফেলা হয়, ঠিক তেমনি তরুণরা বিচারপতির ছোঁড়া ওই আরশোলা অপমানটাকে লুফে নিয়ে সোজা সিস্টেমের দিকে ছুড়ে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর একটা উপমা দিলেন। তারা এই গালিটাকে রিক্লেম করেছে বা নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। এর ফলে শব্দটার যে নেতিবাচক ভার ছিল সেটাই গায়েব হয়ে গেছে। ঠিক ঠিক। আর ঠিক এই মনস্তাত্ত্বিক জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এই তথাকথিত পার্টির সদস্য হওয়ার শর্তগুলো দেখলেই বোঝা যায় যে জেনজি আসলে কিভাবে কাজ করে। শর্তগুলো তো রীতিমতো চমকে দেওয়ার মতো। মানে বলা হচ্ছে বেকার হতে হবে, অলস হতে হবে, আর সারাদিন অনলাইনে থাকতে হবে। হ্যাঁ, আর পেশাদারভাবে রাগ ঝাড়তেও জানতে হবে। মানে এখানে বেকারত্বের যন্ত্রণাকে লুকিয়ে রাখার বদলে চরম ব্যঙ্গ আর সেলফ ডেপ্রিকেশনের মাধ্যমে সেটাকে তুলে ধরা হচ্ছে। যেন এক ধরনের গর্বের মেডেল। একদম। চরম নেতিবাচক একটা বিষয়কে যখন চরম হাস্যরসের মোড়কে পেশ করা হয়, তখন সেটা খুব দ্রুত মানুষের সাথে কানেক্ট করতে পারে। আর সেই কানেকশনের মাত্রাটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। আমি শুনলাম ইনস্টাগ্রামে সিজেপি এর ফলোয়ার সংখ্যা নাকি 1 কোটি ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এবং দাবি করা হচ্ছে যে এটা ভারতের শাসক দলের অফিসিয়াল অ্যাকাউন্টের ফলোয়ারদেরও ছাপিয়ে গেছে। বাপরে! টুইটার বা এক্সে ওদের অ্যাকাউন্ট ব্লক হওয়া সত্ত্বেও তো এই কৌতূহল একটুও কমেনি। একদমই কমেনি, বরং আরও বেড়েছে। কিন্তু আমার একটা খটকা আছে এখানে। সোশ্যাল মিডিয়ায় 1 কোটি ফলোয়ার মানেই তো আর 1 কোটি ভোট নয়। মানে মিম পেজ ফলো করা আর বুথে গিয়ে রাজনৈতিক সমীকরণ বদলানোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলে এই প্ল্যাটফর্মকে ঘিরে কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসে। আচ্ছা, সেগুলো কি কি? বিরোধী শিবিরের একাংশ দাবি করছে যে এটি হলো সিস্টেমের প্রতি ক্ষুব্ধ, ক্লান্ত আর হতাশ যুব সমাজের আসল কণ্ঠস্বর। অন্যদিকে সমালোচকরা এর নেপথ্যে অন্য হিসাব দেখছেন। মানে কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? ঠিক তাই। যেহেতু এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অতীতে রাজনৈতিক দল অ্যাপের সঙ্গে যুক্ত থাকার ইতিহাস রয়েছে, তাই সমালোচকের মতে এটি নিছকই বিরোধীদের সাজানো একটা ডিজিটাল নাটক। বুঝতে পারছি। তবে রাজনৈতিক নাটক হোক বা আসল ক্ষোভ, রাজনীতিতে স্যাটায়ার বা ব্যঙ্গ থেকে বড় শক্তির উত্থান কিন্তু একেবারে নতুন নয়। না, একেবারেই নতুন নয়। যেমন ধরুন ইতালির 5 স্টার মুভমেন্টের কথা। সেখানেও তো একজন কমেডিয়ান মানে বেপে গ্রিলো ঠিক এভাবেই সিস্টেমের বিরুদ্ধে রাগ থেকে একটা আস্ত দল বানিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, আর ইউক্রেনের কথাও তো বলতে পারি। সেখানে স্যাটায়ার করতে করতে অভিনেতা ভলোদিমির জেলেনস্কি বাস্তবের প্রেসিডেন্ট হয়ে গেলেন। ঠিক। তাহলে সিজিপির মধ্যে দিয়ে ভারতেও কি আমরা সেরকম কোনো কিছুর বীজ রোপণ হতে দেখছি? ইতিহাস অন্তত এটাই বলে যে হাস্যরস থেকে রাজনৈতিক শক্তির জন্ম নেওয়া অসম্ভব নয়। ক্ষুব্ধ তরুণরা যারা এই বিশাল সিস্টেমে নিজেদের অদৃশ্য মনে করে, তারা অন্তত আরশোলার মুখোশের আড়ালে হাসতে হাসতে নিজেদের যন্ত্রণার কথা বলতে পারছে।
ঠিক বলেছেন। এই ব্যঙ্গাত্মক আন্দোলন হয়তো প্রথাগত রাজনীতিতে এখনো সেভাবে জায়গা করে নেয়নি, কিন্তু এটি ডিজিটাল যুগে প্রতিবাদের একটি শক্তিশালী প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ তরুণরা তাদের না বলা কথাগুলো মিমের ভাষায় প্রকাশ করার একটা নিরাপদ জায়গা পেয়েছে। এই পুরো বিষয়টি শেষে একটা বড় ভাবনার জায়গা তৈরি করে দেয়। হ্যাঁ, তা তো বটেই। একটা সময়ে বিপ্লব বা প্রতিবাদের সূচনা হতো রাজপথে, ব্যানার, পোস্টার আর স্লোগান দিয়ে। আর আজ হয়তো একটা স্যাটায়ার পেজ আর কয়েকটা মিমই আগামী দিনের রাজনৈতিক ন্যারেটিভ ঠিক করে দিচ্ছে। একদম, সময়টা অনেকটা বদলে গেছে। তাই তো, কে বলতে পারে হয়তো এমন একদিন খুব দূরে নয় যখন রাজপথের ভিড় বা ব্যালট বক্স নয়, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমই সরাসরি নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক শক্তি। এই বিষয়টা নিয়ে কিন্তু সত্যিই গভীরভাবে ভেবে দেখা যেতে পারে।